প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে অভ্যর্থনা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একান্ত বৈঠক শেষে করবেন যৌথ সংবাদ সম্মেলন। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় সেনা, নৌ ও কোস্ট গার্ডের যুক্ত হওয়ার বিধান রেখে আরপিও সংশোধন, বাতিল হবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের নিবন্ধন। যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয়, ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে নিহতের পর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, বেশ কয়েকজন আটক। 13 থেকে 14 জনকে আজকের এবং গতকালকের ঘটনায় শনাক্ত করতে সক্ষম হই এবং ফাইনালি আমরা ওই 14 জনকে গ্রেপ্তার দেখাচ্ছি এবং বাকি যারা আছে তাদেরকে আমরা নির্দোষ হিসাবে পাই, বাকিদেরকে আমরা ছেড়ে দেই। পাহাড়ে বছরে প্রায় 700 কোটি টাকা চাঁদাবাজি, সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় কমছে পর্যটক, বেশিরভাগ দর্শনীয় স্থানই ফাঁকা। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ধরে বিভিন্ন ধরনের অনিরাপত্তা দেখা যায়, হাইজ্যাক হইতে পারে বা ডাকাত পড়তে পারে। পরোক্ষ চাঁদা এই বিষয়টা আছে, এখানে যারা সশস্ত্র গ্রুপগুলো আছে তারা এটা করে। রংপুরে গণপিটুনিতে 2 জন নিহতের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী, হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি। কত কাউলাইছে কেউ ছাড়ে নাই, কেন থানায় দিলেন না? কত প্রকারের আইনের কত রকম বিচার আছে, কেন করলেন না? কেন ডাঙ্গে মারি ফেলাইলেন? ওষুধ খাতে সিন্ডিকেট ভেঙে দেয় সরকারি কোম্পানি এসেনশিয়াল ড্রাগসের বছরের সাশ্রয় 100 কোটি টাকা। বাড়তি সুবিধা পাবেন সরকারি হাসপাতালের রোগীরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চলছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুসের। সফরের দ্বিতীয় দিনে পুত্রজয়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার। এরপরই একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা। আজই দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। হতে পারে 3টি নোট বিনিময়ে। সেগুলো হলো হালাল ইকোসিস্টেম, দুদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বিষয়ক নথি সংক্রান্ত। তাছাড়া মালয়েশিয়ার কর্মী পাঠানোর জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুদেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনার এজেন্ডা রয়েছে। কিছুক্ষণ পর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করবেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। পুনর্বহাল হয়েছে ইসির ফলাফল বাতিলের ক্ষমতা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। পাশাপাশি যুক্ত হল আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তিমূলক ও নজরদারির নতুন ধারা। কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধনও বাতিলের বিধান রেখে আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আইন সংশোধন ও নতুন বিধান কার্যকরের মাধ্যমে আসন্ন নির্বাচন স্বচ্ছ, শৃঙ্খলাবদ্ধ ও জবাবদিহিমূলক হবে বলে আশা ইসির। আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনেকটা নখদন্তহীন বাঘে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। 5 আগস্টের পর নতুন কমিশন আস্থার সংকট কাটাতে এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আরপিও সংশোধনের উদ্যোগ নেয়।
এরই ধারাবাহিকতায় ইভিএমের সব বিধান বাতিল ও নির্বাচনে ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহাল করা হলো। নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধেও থাকছে শাস্তির বিধান, এমনকি পদ বাতিলের ক্ষমতাও। যে ডিউরেশনের জন্য উনি এমপি নির্বাচিত হলেন, এই অফিসের জন্যই তো নির্বাচনটা করেছেন এবং এই অফিসের নির্বাচনের জন্যই তিনি হলফনামাটা দিয়েছেন। সুতরাং এই সময়কালে যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয়, তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারেন, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা রক্ষায় এবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে যুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। এছাড়া কোনো দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে তাদের নিবন্ধন বাতিলের ক্ষমতাও এখন ইসির হাতে। আমরা সাম্প্রতিক বাস্তবতায় দেখেছি যে রাজনৈতিক দল নিষিদ্ধ না হলেও কার্যক্রম নিষিদ্ধ হয়, সেই ক্ষেত্রে আমরা স্থগিত করছি এবং এটা আইনের আওতায় ঠিক আছে যে আপনি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল করতে পারলে তার চেয়ে অপেক্ষাকৃত ছোট প্রভিশন আপনি অবশ্যই এক্সারসাইজ করতে পারেন। খসড়ায় প্রার্থী এবং দলগুলোর আচরণবিধিতে পরিবর্তন এনেছে কমিশন। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে অনুদান 50 লাখ টাকা রেখে প্রার্থীদের ব্যয় সুনির্দিষ্ট করা হয়েছে, যার অডিট করবে ইসি। ক্যান্ডিডেটদের যে ব্যয়, এই ব্যয়ের অডিটের ব্যাপারটাকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে এবং আরেকটু একনিষ্ঠভাবে দেখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেগুলো মনে করে যে এগুলোতে ব্যত্যয় হয়ে থাকতে পারে, সেগুলোকেই অডিট করবে। কমিশনার সানাউল্লাহ জানান, নির্বাচন ও ফলাফল প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ভোট গণনার সময় গণমাধ্যম উপস্থিত থাকতে পারবে, তবে মাঝপথে বের হয়ে যাওয়া যাবে না। গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে 14 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, হেলমেট, চাপাতি সহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করেন। সোমবার সকালে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্চি রাজার মধ্যে আধিপত্য বিস্তারকে ঘিরে চলা দুপক্ষের সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত হয়। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প রাত 8টা থেকে প্রায় 2 ঘন্টা অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় অন্যতম মাদক কারবারি নাসিম সহ 14 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, মাদক, হেলমেট ও লাইফ জ্যাকেট সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজকে সারাদিনের বিভিন্ন মিডিয়া কাভারেজ দেখে আমরা প্রায় 13 থেকে 14 জনকে আজকের এবং গতকালকের ঘটনায় শনাক্ত করতে সক্ষম হই এবং ফাইনালি আমরা ওই 14 জনকে গ্রেপ্তার দেখাচ্ছি এবং বাকি যারা আছে তাদেরকে আমরা নির্দোষ হিসাবে পাই, বাকিদেরকে আমরা ছেড়ে দেই। সোমবার সকালে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্চি রাজার মধ্যে আধিপত্য বিস্তার ঘিরে চলে উত্তেজনা। এক নারী সহ আহত হন কয়েকজন, প্রাণ যায় শাহ আলম নামের এক ব্যক্তির। দুই পক্ষ মাদক বিক্রি নিয়েই লাগে, ওরা চায় না যে ওরা মাদক বিক্রি করুক। ক্যাম্পের ভিতরে মাদক ব্যবসায়ীরা আছে, তাদের জন্য নিজে মাল বেচা কেনার কোনো তারা মারামারি করতেছে। এখানে তো আমাদের কোনো কিছু না, আমরা এখানে ব্যবসা করে খাচ্ছি, আমাদের দোকানপাট বন্ধ হয়েছে। ককটেল মারছে নাকি আগুন জ্বলি উঠছে, উনি আর কি পুড়িয়ে বাজার টাজার ছিটিয়ে গেছে। পুলিশ জানায়, সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে এই ক্যাম্প থেকে 2.5 কোটি টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। এরপরেই দুপক্ষের আধিপত্য বিস্তার ঘিরে চলে সংঘর্ষ। তাদের মধ্যে এখন এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে যে এক পক্ষ হয় তার এক পক্ষকে ফাঁসানোর জন্য পুলিশকে সহযোগিতা করতেছে, প্রশাসনকে সহযোগিতা করতেছে। 2-3টা গ্রুপ নিজেরা এক হয়ে গেছে যে এইভাবে যদি চলতে থাকি তাহলে তো এক সময় দেখা যাবে যে এই জেনেভা ক্যাম্পে এই মাদক ব্যবসায়ীদের অস্তিত্বই হয়তো রাখবে না পুলিশ। তো এই কারণে নিজেরা এক হয়ে ওই যে নিজেদের শক্তির একটা মহড়া দিছে। জেনেভা ক্যাম্পের বিশাল মাদক সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনীয় জনবলের অভাবের কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় পাহাড়ে কমছে পর্যটক, এর প্রভাবে বাড়ছে স্থানীয়দের অর্থনৈতিক সংকট। অপহরণ, চাঁদাবাজি ও আধিপত্যবাদের প্রভাব বিস্তারে উদ্বিগ্ন পাহাড়ি বাঙালি জনগোষ্ঠী। প্রাণ ভয়ে গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে কেউ কথাই বলেন না। থমথমে পরিস্থিতিতে রুদ্ধশ্বাস জীবন। নিরাপত্তা নিশ্চিতে দর্শনীয় স্থানগুলোতে পর্যটনের জন্য রয়েছে নানা বিধিনিষেধ।
পাহাড়ি জনপদের সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে আহমেদ রেজার ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব। ছবি তানভীর মিজানের। পাহাড়ি পর্যটকদের জন্য অনেকটাই পরিচিত এলাকা রুমা বাজার। সেখানে ক্রমান্বয়ে পর্যটকদের সংখ্যা আসলে কমছে। কারণ হিসেবে অনেকেই বলছেন পাহাড়ে সশস্ত্র সংগঠনগুলোর যে অস্থিরতা সেটি মূল কারণ। তবে সেটি কমাতে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে সে বিষয়ে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করা হলেও আতঙ্কে অনেকেই মুখ খুলতে চাইছেন না। স্থানীয়দের মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়ে আতঙ্ক এতটাই যে আর্থিক দৈন্যদশার মধ্যে জীবন চললেও সহিংস কার্যক্রম নিয়ে ভয়ে কেউ মুখ খোলেন না। পাহাড়ে অপহরণ, হত্যা কিংবা চাঁদাবাজির মতো অপরাধ এতটাই প্রকট যে স্থানীয়দের মধ্যে যাদের সাথে কথা হলো তারাই আতঙ্কগ্রস্ত। আমরা তো সারাদিন বসে থাকি, 200 টাকা পাই নাই, কি করবো, কষ্ট বিনিময়ে চলতে তো হয়। পরিস্থিতি কি হয়েছে, কি চলতেছে? আগে কিছু দ্বারা কিছু পরিস্থিতি করছে না, এখন তারা আসে নাই, তারা কোথায় গেছে জানতেছে না। অস্থিরতা কারা করে এগুলা? সত্যিভাবে জান না আমরা। আপনি জানেন না? আমরা তো দোকানে বসে বসে কি করে জানবো। মধ্য দিয়ে ছিল একটু গন্ডগোল ছিল, শান্তি হয়ে গেছে এখন। কারা করতে গেলো? ওই যে কুকুর নাম বলছে তো কুকুর, আমরা কুকুর তো কোনোদিন দেখিব নাই। পার্বত্য এলাকায় মৌসুম অনুযায়ী যে সংখ্যক পর্যটক থাকার কথা তার তুলনায় কম সংখ্যা মিলল আমাদের কাছে। দল বেঁধে স্বজন কিংবা বন্ধুদের সাথে যারা এসেছেন তাদের মধ্যেও আছে এক ধরনের উৎকণ্ঠা। বেশ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ধরে বিভিন্ন ধরনের অনিরাপত্তা দেখা যায়, আবার সেন্সিটিভ এরিয়া হয়, দেখা যায় আমরা ওইখানে সহজে যাইতে পারি না। দেখা গেছে অনেক সময় হাইজ্যাক হইতে পারে বা ডাকাত পড়তে পারে। বান্দরবানের যে কয়েকটি এলাকায় পর্যটকরা সৌন্দর্য অন্বেষণে যান তাদের বেশিরভাগ স্থানেই যাওয়া নিরুৎসাহিত করছে আইন শৃঙ্খলা বাহিনী। এমনকি বগালেকের পরে কেওক্রাডাং সহ বেশ কয়েকটি স্থানে পর্যটকদের যাওয়ায় আছে নিষেধাজ্ঞা। কুকিচিংয়ে রাগ করছে, কুকিচিং বিষয়টা বললে আমি কষ্ট পাই, যেন রাগ করছি। বগালেক চালু আছে, বগালেক চালুর কারণে পর্যটকরা তেমন আসতেছে না। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটির সব হোটেল মোটেলকেই নিয়মিত চাঁদা দিতে হয়। সূত্রের তথ্য বলছে 3 পার্বত্য জেলা থেকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির মাধ্যমে বছরে প্রায় 700 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। চাঁদাবাজি আমাদের কাছ থেকে কখনো দেখিনি এরকম। কাদের কাছ থেকে করে? এটা বিভিন্ন, এখন এখানে তো মিডিয়াতে জানি না আসলে কোত্থেকে কার থেকে ইয়ে করে। একটা কলার গাড়ি 500 টাকা, 200 টাকা এখনও নেয়। বান্দরবান টু রুমা টু বান্দরবান যেতে চাইলে মালের গাড়ি হোক, যা গাড়ি হোক। 2-1টি জায়গা আছে, এটা হয়তো ভবিষ্যতে এটা খুলে দেওয়া হবে আর কি। অস্বীকার করার কোনো নাই, এক ধরনের পরোক্ষ চাঁদা এই বিষয়টা আছে। এখানে যারা সশস্ত্র গ্রুপগুলো আছে তারা এটা করে। অবশ্য পাহাড়ের শক্তিমত্তা ও প্রভাব বজায় রাখতে সশস্ত্র গোষ্ঠীগুলো কখনোই স্থিতিশীল পরিবেশ চায় না। পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর অবস্থান এবং কার্যক্রমের জন্য পর্যটন স্থানগুলো অনেকটা পর্যটক শূন্য হয়ে পড়ছে এবং তার কারণ হিসেবে বলা হচ্ছে চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্রের ঝনঝনানির মতো বিষয়গুলো। বিশেষ করে সশস্ত্র গোষ্ঠী কুকিচিনের কার্যক্রম এবং তাদের উপস্থিতি এই অঞ্চলে বিশেষ আতঙ্ক বিরাজ করছে, যে আতঙ্ক নিরসনে স্থানীয় জনগোষ্ঠী মনে করছে এখনই উদ্যোগ নেয়ার সময়। আহমেদ রেজা, যমুনা নিউজ, বগালেক, বান্দরবান। চোখের জলও শুকিয়ে গেছে রংপুরে গণপিটুনিতে মারা যাওয়া রূপলাল ও প্রদীপ দাসের পরিবারের। মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হলেও আতঙ্ক ছাড়ছে না তাদের। এই ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের সকলকে আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন তারা। কত কাউলাইছে, কেউ ছাড়ে নাই। রূপলালের মা লাছিয়া দাসের এই আহাজারির কোনো উত্তর নেই কারো কাছেই। ঘটনার সময়কার একটি ফুটেজেও দেখা যায় মৃত্যুর আগে উত্তেজিত জনতার কাছে কাতর মিনতি করছে রূপলাল ও প্রদীপ দাস। শনিবার রাত 9টায় তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বটতলিতে চোর সন্দেহে স্থানীয়দের কাছে আটক হন রূপলাল ও প্রদীপ। এরপর তাদের কাছে পাওয়া যায় চোলাই মদ ও অজ্ঞান করার ওষুধ। সেই চোলাই
সাপ্লাই মদ পরীক্ষা করতে গিয়েই ঘটে আরেক বিপত্তি। অজ্ঞান হয়ে যায় কয়েকজন। এ ঘটনায় উত্তেজিত হয়ে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে তাদের গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। এতে ঘটনাস্থলে রূপলাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় প্রদীপ। স্বজনদের অভিযোগ, প্রথমে পুলিশ আসলেও সংখ্যায় কম হওয়ায় উত্তেজিত জনতাকে থামাতে পারেনি তারা, যার পরিণতিতে এই নির্মম খুন। অপরাধীদের যথাযথ শাস্তির দাবি তাদের। আমার বাবা মাথায় চোখে মারামারি করছে। কেন থানায় দিলেন না? কত প্রকারের আইনের কত রকম বিচার আছে, কেন করলেন না? কেন ডাঙ্গে মারি ফেলাইলেন? তো ওইভাবে মশাটাকে মারি ফেলাইলেন, ওইভাবে। আহারে 3-4 জন মিলে কিন্তু মারতেছে। পরে আবার যখন মানুষ বেশি হলো তখন জুতা দিয়ে মারা শুরু হলো। পরে পুলিশ ছিল, পুলিশ কিন্তু সারাই দিয়ে আবার চলে গেছে। রূপলালের স্ত্রী মালতী রানী অজ্ঞাতনামা 500 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ বলছে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। এরই মধ্যে গ্রেপ্তারও হয়েছে কয়েকজন। মামলার সূত্র ধরে অভিযান চালাই। আমরা চেষ্টা করতেছি তাদেরকে রিমান্ডে নিয়ে এসে বাকি সবকিছু উদ্ঘাটন করা এবং শনাক্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে হত্যাকারীদের বিচার দাবি করেছেন তারা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। ভেঙেছে সিন্ডিকেট, কমেছে সিস্টেম লস, তাতেই মূল্য কমে গেল 20টি জরুরি ওষুধের। এতে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানির বছরে সাশ্রয় 116 কোটি টাকা। এই টাকার বাড়তি ওষুধের সুবিধা পাবেন সরকারি হাসপাতালের রোগীরা। 159টি ওষুধ উৎপাদন করে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি। এর মধ্যে আছে ট্যাবলেট, ক্যাপসুল ও স্যালাইন ইনজেকশন সহ 9টি ধরন। এসব ওষুধের বার্ষিক বাজার আনুমানিক 1400 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেয় ইডিসিএল। এতে ঘুরে দাঁড়িয়েছে সরকারি এই প্রতিষ্ঠান। 10টি ক্ষেত্রে কমানো হয়েছে অপচয়। কাজ না করা 700 কর্মচারীকে ছাঁটাইয়ের পরও উৎপাদন বেড়েছে 59 কোটি টাকার। কাঁচামাল কেনায় সিন্ডিকেট ভেঙে দেয় এখন সব ব্যবসায়ী টেন্ডারে অংশ নিতে পারছেন। এতে কম টাকায় ওষুধের কাঁচামাল পাচ্ছে কোম্পানিটি। সব মিলিয়ে মাসে ব্যয় কমানো গেছে 18 কোটি টাকার। দেখা যায় যে একটা প্রোডাক্টে আমার 10টা কোড পড়ছে, টেন্ডার করছে, একই 100 টাকা দিচ্ছে, সবাই 100 টাকা। এর মানে কি তাদের মধ্যে একটা গ্রুপিং ছিল। আমি ওইটাকে আবার রিটেন্ডার করে দিয়েছি। আগে মুষ্টিমেয় লোকজন এখানে বিজনেস পেত, ঘুরে ঘুরে দেখতে দেখা যায় তো ওরাই ওই বিজনেসটা পাচ্ছে। এখন বলছি না, এখানে ওপেন, এভরিবডি ক্যান পার্টিসিপেট। সরকারি হাসপাতালে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের একটি মেরুপেনাম ইনজেকশন। এটি আগে সরকারের কাছে বিক্রি হতো 793 টাকায়। সিন্ডিকেট ভেঙে দেয় নতুন মূল্য দাঁড়িয়েছে 343 টাকা। এছাড়া অত্যাবশ্যকীয় আরও 19টি ওষুধের দাম কমানো হয়েছে। এতে বছরে 116 কোটি টাকার বাড়তি ওষুধ পাবেন রোগীরা। আমি কম দামে র মেটেরিয়ালস, কোয়ালিটি র মেটেরিয়ালস কিনতে পারছি। 2 নম্বর, ওভারটাইম, অযথা ওভারটাইম করতো, ওভারটাইম আমি বাদ দিয়ে দিয়েছি যে না, ওভারটাইম লাগবে না, আমার ওভারটাইম ছাড়া কাজ করতে হবে। আগে যেখানে 1 ঘন্টা আগে কাজ ছেড়ে দিত, এখন না, আধা ঘন্টা আরো বেশি কাজ করতে হবে। যারা 100-150 লোক ঘুরে বেড়াইতো, ওরা তো ঘুরতে পারছে না। তাহলে আমার এটা প্রোডাকশন বাড়ছে, প্রোডাক্টিভিটি বাড়ছে। আগে সরকারি চাহিদার 70% ওষুধ উৎপাদন করত ইডিসিএল, এখন তা 90% দাঁড়িয়েছে। উৎপাদন আরও বাড়াতে নেওয়া হয়েছে পরিকল্পনা। বেশি মনোযোগ অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনে। টোল ম্যানুফ্যাকচারিং হবে না, নিজস্ব কারখানায় উৎপাদিত হবে, নিজস্ব সামর্থ্য, উৎপাদন সামর্থ্য ম্যাক্সিমাইজ করতে হবে। এবং এই সমস্ত যেগুলো অত্যাবশ্যকীয় না, এখান থেকে তাকে সরে আসতে হবে। এবং ওই অত্যাবশ্যক উৎপাদনে যেই সময় এবং ওই ফ্যাক্টরিটা, ওই প্ল্যান্টের ওই অংশটুকু, এটা অত্যাবশ্যকীয়তে আমরা ফেরত নিয়ে আসতে চাই। এসেনশিয়াল ড্রাগ, রাষ্ট্রের এসেনশিয়াল ড্রাগের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে। এখন তারা মাত্র 10% পারে। আমরা আশা করি যদি আমরা তাদের নন এসেনশিয়ালটা বন্ধ করি, এটা ড্রামাটিক্যালি এক ধাক্কায় 20-তে চলে যাবে। আসলে সরকারি ওষুধ কোম্পানি হিসেবে 1962 সালে যাত্রা শুরু করে গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি বা জিপিএল। পরে 1983 সালে নাম বদলে হয় এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড।
একজন মানুষের চিকিৎসার পেছনে যত টাকা ব্যয় হয় তার 64 ভাগই যায় ওষুধ কিনতে। এই ব্যয় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ। ওষুধের পেছনের এই ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যার অন্যতম উদ্যোগ হচ্ছে সরকারি ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের উৎপাদন সক্ষমতা বাড়ানো। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে নিহত ও আহত পরিবারের সদস্যরা 8 দফা দাবিতে মানববন্ধন করছেন। সেখানে আছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? পরিবারের সদস্যরা কি বলছেন? নিশ্চয়ই কথা বলেছেন তাদের সঙ্গে, একটু জানতে চাই আপনার মাধ্যমে। দেখুন, একেবারে 7টার সময় থেকে আসলে এই অভিভাবক যারা আজকের এই পূর্ব ঘোষিত কর্মসূচি সেখানে অংশগ্রহণের জন্য তারা এই যে মাইলস্টোন স্কুলের ঠিক সামনের যে সামনের জায়গাটি বলতে আসলে এই রাস্তা দিয়েই মাইলস্টোন স্কুলের পার্মানেন্ট ক্যাম্পাসে যাওয়ার যে রাস্তাটি, এবং জায়গাটি মূলত মেট্রো রেলের যেই ডিপো রয়েছে, অফিস রয়েছে, সেই গোল চত্বরে তারা সেখানে জমায়েত হয়েছিল। এবং দাবির যে মূল জায়গাটি ঘুরে ফিরে একটি জায়গা তারা খুব জোর দিয়ে বলছেন। এর মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে অভিভাবকের সঙ্গে যারা আজকের এই আয়োজনের মূলত উদ্যোক্তা, এখানে অভিভাবকরা এসেছেন, তাদের সঙ্গে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীরাও এসেছেন, একই সঙ্গে নিহত যেই শিশু সেই শিশুর পরিবারের বিভিন্ন সদস্যরা তারা এসেছেন। এবং একটি বিষয় খুব স্পষ্ট করে তারা বলছেন যে যেই স্কুলে যে বাধ্যতামূলক কোচিং করার যেই ব্যাপারটি সেটি যেন চিরতরে বন্ধ করা হয়, সেই দাবির জায়গাটিতে তারা খুব জোর দিয়ে বলছেন। একই সঙ্গে যেই ফুলগুলো ঝরে গেছে সেই যে ঘটনা, সেই ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় তার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেরকম দৃশ্যমান একটি অগ্রগতি, সেই বিষয়গুলো তারা বলছেন। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার, এই দুটো বিষয়কেও তারা সামনে রেখেছেন। এবং ক্ষতিগ্রস্ত যেই সমস্ত পরিবার, সেই সমস্ত পরিবারের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের যে অসহযোগিতার যে অভিযোগ, সেই অভিযোগের কথাটিও তাদের বক্তব্যের মধ্যে উঠে এসেছে। একজন অভিভাবক তিনি এই মুহূর্তে কথা বলছেন মাইকে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। তাসনিম আফরোজ আয়মান 4র্থ শ্রেণীর একজন শিক্ষার্থী, তার প্ল্যাকার্ড তিনি উঁচু করে ধরে রেখেছেন। এবং সবগুলো অভিভাবক বেশ বিক্ষুব্ধ স্বাভাবিকভাবেই, কারণ যারা স্বজন হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তাদের মন মানসিকতার যে অবস্থা, মাত্র 3 সপ্তাহ পার হচ্ছে মর্মান্তিক এই ঘটনার, সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এরই মধ্যে স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। এবং এই যে সার্বিক যে ঘটনার যে পরিস্থিতি, স্কুলের তরফ থেকে যে অসহযোগিতার যে অভিযোগগুলো, সেগুলো নিয়েই তারা আজকের এই মানববন্ধন, সেই মানববন্ধনে তারা কথা বলছেন। ছোয়া, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। খুলনার ডুমুরিয়া উপজেলার 18 মাইল থেকে কয়রা উপজেলা পর্যন্ত সড়কটিতে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে 37টি। 5 বছর আগে যা সরলীকরণ ও সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। পরবর্তীতে সড়ক প্রশস্তকরণের কাজ শেষ হলেও 30টি বাঁক এখনও সোজা হয়নি সংস্কারও। এতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে বাঁকগুলোতে, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে জমি অধিগ্রহণ জটিলতায় বাঁকগুলো সোজা করা যায়নি। নতুন করে অর্থ প্রাপ্তির সাপেক্ষে কাজ শুরু হবে। খুলনা সাতক্ষীরা মহাসড়কের 18 মাইল থেকে দক্ষিণ দিকে চলে গেছে আঞ্চলিক মহাসড়ক। 60 কিলোমিটারের সড়কটি সাতক্ষীরার তালা ও খুলনার পাইকগাছা উপজেলার উপর দিয়ে মিলেছে কয়রা উপজেলায়। 2020 সালে প্রায় 340 কোটি টাকা ব্যয়ে 18 মাইল থেকে কয়রা উপজেলা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণ করার উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। 2 দফা মেয়াদ বাড়িয়ে প্রকল্পটির কাজ শেষ হয় 2024 সালের 30 জুন। ব্যয় বাড়ে আরও 40 কোটি। তবে জমি অধিগ্রহণ না করতে পারায় 37টি বাঁকের মধ্যে 30টি সোজা করা সম্ভব হয়নি, সংস্কারও হয়নি দীর্ঘদিন। এতে দুর্ভোগে পড়েছে 3 উপজেলার প্রায় 10 লাখ মানুষ। হয়েছে মানববন্ধন, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি। যখন বৃষ্টি হয়ে যায় না, তখন এর পারে মনে করেন যে পানি অনেক, আমাদের এর ভিতর দিয়ে চলতে হয়, খুব রিস্ক। জায়গায় কাদা হয়, পানি বেঁধে যায়, পানিতে আমাদের যাওয়া লাগে, ভ্যান টান ভেঙে যাওয়ার মতো হয়ে যায়। সমস্ত গাড়ির ক্ষতি আছে, ইঞ্জিনের ক্ষতি আছে, বডির ক্ষতি আছে, গাড়ি বাঁধে যাচ্ছে রাস্তায়। বেশ কয়েকবার আমরা কিন্তু মানববন্ধন করেছি। আমরা অনেকবার এখানে ইউনো মহোদয় এবং ডিসি মহোদয়ের বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি।
সড়ক ও জনপথের কর্মকর্তা জানান, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থপ্রাপ্তি হলেই শুরু হবে কাজ। বেদগ্রাম তালা পাইকগাছা বাক সরলীকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে কাজটা পিছিয়ে গিয়েছিল প্রথমত, আর দ্বিতীয়ত ঠিকাদারের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। ঠিকাদার তখন আর কাজ, এটার অতিরিক্ত যে কাজটা এটা আর কন্টিনিউ করতে চায়নি। ভূমি অধিগ্রহণের এস্টিমেট পাওয়া গেছে, এটা মন্ত্রণালয় আছে, এটা অর্থ মন্ত্রণালয় থেকে এটার অর্থ ছাড় হলে এই টাকাটা আমরা দিয়ে দিলে জমি অধিগ্রহণের জটিলতাটা নিরসন হয়ে যাবে। মহাসড়কটিতে প্রতিদিন 10 থেকে 12,000 যানবাহন চলাচল করে। দ্রুত বাঁকগুলো সংস্কারের দাবি এলাকাবাসীর। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেন না বরিশাল নগরবাসী। বর্ষা এলেই বড় বড় প্রকল্পের গল্প শোনায় সিটি কর্পোরেশন। পরিবেশবাদীরা বলছেন, হারিয়ে যাওয়া খাল উদ্ধার না হলে অভিশাপ থেকে মুক্তি নেই। তবে শিগগিরই খাল খনন ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরুর আশ্বাস সিটি কর্পোরেশনের। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। খাল থেকে তোলা হচ্ছে আবর্জনা, কাদামাটি, বর্জ্য অপসারণ করা হচ্ছে ড্রেন থেকে, কোথাও তৈরি করা হচ্ছে ড্রেনের নতুন মুখ। সব মিলিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের বিশাল কর্মযজ্ঞ। উদ্দেশ্য পানি প্রবাহ নিশ্চিত করে জলাবদ্ধতা নিরসন। ইতিপূর্বে আমরা অনেক খালি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করেছি এবং পানি প্রবাহ যেহেতু চলমান থাকে সেজন্য যেখানে প্রতিবন্ধকতা আছে সেখানে আমরা ওগুলো অপসারণ করে আমরা জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু বাস্তবতা কি বলছে? মাত্র 30 মিনিটের বৃষ্টিতে ভেসে গেল সিটি কর্পোরেশনের সকল চেষ্টা। জলাবদ্ধতায় বন্দী নগরবাসী। কোনো কোনো এলাকার পানি নামতে সময় লাগে 2 থেকে 4 দিন। মরার উপর খাড়ার ঘা ড্রেনের ধীরগতির নির্মাণ কাজ। প্রতি বছরে বর্ষাকাল আইলেই 1 রোডের উপরে পানি থাকে। এখানে একটা স্কুল আছে এবং অনেকের ক্ষতি হচ্ছে, ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রত্যেকটা গলিতে 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 পানি, নানান রকমের ময়লা বিবিধ কারণে হচ্ছে যে পানিগুলো আটকে যায়। পরিবেশবাদীরা বলছেন, খালের অস্তিত্ব বিলীন এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাই জলাবদ্ধতার মূল কারণ। বরিশাল নগরীতে ছড়িয়ে থাকা 23টি খালের বেশিরভাগের নেই অস্তিত্ব। যা আছে তাও দখল দূষণে পরিণত হয়েছে ছোট নালায়। এর অন্যতম কারণ হচ্ছে যে আসলে বরিশাল নগরীতে যে খালগুলো ছিল, যেগুলো মূলত ড্রেনেজের কাজগুলো করত এবং পানির প্রবাহ প্রতিনিয়ত ছিল, সেই খালগুলোকে মূলত বন্ধ করে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, অর্থাভাবে বৃহৎ পরিসরে খালগুলো খনন বা সংস্কার সম্ভব হয়নি। একটা প্রকল্প আপনার এটা পিইসি হয়ে তাদের কারেকশন এবং ফাইন্যান্স মিনিস্ট্রির কারেকশন অনুযায়ী আমরা স্থানীয় সরকারে পাঠিয়েছি। এটা 779 কোটি টাকার। 2024 সালে 7টি খালের উন্নয়ন করেছিল পানি উন্নয়ন বোর্ড। প্রায় 18 কিলোমিটার অংশ খনন এবং আবর্জনা অপসারণের নামে খরচ হয়েছিল 6 কোটি টাকার বেশি, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান নীতি নির্ধারকরা বলছেন, খাল খননে 750 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিগত দিনগুলোতেও এই সিটির যারা দায়িত্বে ছিলেন তারাও শুনিয়েছেন 1000 কোটি টাকার প্রকল্পের গল্প। তবে দিন শেষে খালগুলো রয়ে গেছে আগের মতোই, আর জলাবদ্ধতার ভোগান্তিতে নগরবাসী। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে কুড়িগ্রাম। জেলায় সীমান্তবর্তী 6টি উপজেলা দিয়েই অহরহ আসছে মাদকের চালান। স্থানীয়রা প্রতিবাদ জানালে চালানো হয় হামলা, এমনকি মাদক কারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হতে হয়েছে পুলিশ সদস্যদেরও। এত কিছুর পরও প্রকাশ্যেই মাদক বেচাকেনা চালিয়ে যাচ্ছে মূল হোতারা। অন্ধকার রাতে কিংবা দিনের আলোয় সীমান্ত পেরিয়ে বস্তায় ভরা মাদক ঢুকছে কুড়িগ্রামে, এরপর ছড়িয়ে পড়ছে গোটা জেলায়। অরক্ষিত সীমান্ত দিয়ে মাদক দেশে প্রবেশ করায় চোরাকারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে জেলাটি। হাত বাড়ালেই মিলছে মদ, গাঁজা, ইয়াবাসহ সব ধরনের মাদক। প্রতিবাদ করতে গেলে নির্যাতনের পাশাপাশি হত্যা চেষ্টা করতেও পিছপা হয় না কারবারিরা।
ঢাকার চিহ্নিত মাদক কারবারি, মাদক এবং হত্যাচেষ্টার একাধিক মামলার আসামি নুন্নবীর প্রধান কামলা ফারুক স্বর্ণকারের বাড়িতে পুলিশ রেড দেয়। পুলিশ ইয়াবা সহকারে ফারুককে অ্যারেস্ট করে। একে কেন্দ্র করে 10 মে 2025 রাত 12টার দিকে নুন্নবী এবং নুন্নবীর সহযোগী সায়েম এবং আরও অজ্ঞাত 2 জন মিলে আমাকে হত্যা করার চেষ্টায় মারধর করে। দুটো কালো পোশাকওয়ালা মানুষ আমার মুখের মধ্যে ট্যাপ মারে। ট্যাপ মারার পর 2 জন মিলে আমার ঘাড়ে করে যখন নিয়ে যায়, তখন ফোনে কথা বলতেছিল যে ওরে মারুম না ওর বাপেরে মারুম। কিছু দূর যাওয়ার পরে পাশেরটা যখন পইরা যায়, ওঠার পরে আমার গলা সোজা কোপ দিছে। চানাকে বলছিলাম যে বাবা তুমি এগুলো করো না বা খাইও না, আমাদের এলাকায় অনেক ব্যবসায়ীদের ধরা পড়তেছে বা মার খেতেছে, তুমি এগুলো ব্যবসা করো না। তো এই নেশাটা আমি করতে গেছিলাম, সে আমার ছেলেকে আক্রমণ করে। শুধু সাধারণ মানুষ নয়, মাদক ব্যবসায়ীদের আটক করতে গিয়ে হামলার শিকার হতে হয়েছে পুলিশ সদস্যদেরও। স্থানীয়দের অভিযোগ, পুরো ব্যবসার নিয়ন্ত্রণ রয়েছে নূর নবী নামে একজনের হাতে। পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই ব্যবসা করছে সে। একটু যদি করা যায়, আমারই বেজাল বোঝেন না, প্রতিবাদ করলে আমারই ভেজাল, হয়তো আমার আরেকদিন ধরিয়ে দেবো, এই ভয়ে আমরা কিছু করি না। এদিকে মনে করেন যে থানা পরিষদ, বিডিআর, এগুলা মিডিয়া এগুলা কাজ করে, এগুলা তো প্রতিশোধ নেয় না। পাথরের ব্যবসা করে, আরো মনে করো অন্য ধরনের গরু মানে মট হাবি যাবি স্মালিং ব্যবসা তো করে। ব্যবসার নিয়ন্ত্রণ এপারে নূর নবীর হাতে। সীমান্তের ওপার থেকে মাদক পাঠায় আরেক চক্র। পুলিশ সুপার জানালেন, মাদকের বিস্তার রোধে সচেষ্ট আছে বাহিনীর সদস্যরা। চোরাকারবারীদের সাথে জড়িত থাকার অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয় বলে জানান তিনি। সাজু ওই দেশের নাগরিক, তারা 2 ভাই বোনে ওই দেশে নাগরিক ইন্ডিয়ার। এটা হলো কালো দেওয়ানি গ্রাম বলে। আর দ্বিতীয়ত ওরা হলো মাদকের প্রচুর পাহাড়, তারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাচার করে। বিভিন্ন বাহিনী একসাথে আমরা কাজ করি, সবাই কাজ করছি এবং অনেক বড় বড় অভিযানও হয়েছে এখানে। তো পাশাপাশি শোনা যায় কেউ আমাদের এর মধ্যে কেউ যে আমাদের বাহিনীর লোকেরাও যদি জড়িত থাকে, সেক্ষেত্রে আসলে আমরা কিছু অভিযোগ সময় মাঝে মাঝে পেয়ে থাকি, যেটা আমরা বিভাগীয় ব্যবস্থা নিয়েছি। মাদকের বিস্তার রোধে চোরাকারবারীদের দ্রুত চিহ্নিত করে আইনে আওতায় আনার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দিনাজপুরে 2 বন্ধু গড়ে তুলেছেন দেশের সর্ববৃহৎ আনার বাগান। বিদেশি ফলটির চাষাবাদ প্রক্রিয়া জটিল হওয়ায় প্রথমে লোকসানের শঙ্কা থাকলেও ভালো ফলন হওয়ায় আশায় বুক বেঁধেছেন তারা। ফলের পাশাপাশি নিচ্ছেন চারা বিক্রির প্রস্তুতি। এই বাগানের মাধ্যমে দেশের মাটিতেই আমদানি নির্ভর এই ফল আবাদের অপার সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তারা। সবুজ পাতার সাথে লুকোচুরি খেলছে লাল বেদানা। বিস্তৃত বাগান জুড়েই দেখা মেলে এই দৃশ্যের। দিনাজপুর সদরে বেলবাড়ি এলাকায় 3.5 একরের জমিতে গড়ে তোলা হয়েছে এই আনার বাগান। 2 বন্ধুর উদ্যোগে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বিদেশি এই ফলের উৎপাদন। 3 বছর আগে চারা রোপণের পর সবগুলো গাছই ফলে পরিপূর্ণ। 2022 সালে মার্চে এই চারাটা আমরা রোপণ করি। প্রায় 1136টা। 1136-এর ভিতর প্রায় 36টা চারা মারা যায়, এখন প্রায় 1100 চারা আছে। বাগান মালিক নাদিম জানান, দেশের মাটিতে আনারের আবাদ প্রক্রিয়া বেশ জটিল, তবে ভালো ফলন হওয়ায় কেটেছে সেই আশঙ্কা। স্থানীয়দের উৎসাহ দেখে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে 400 চারা। আনার চাষটা একটু খুব জটিল বিষয়। এখানে যে বিষয়গুলো দাঁড়াচ্ছে, যে কোনো কৃষক এটা আবাদ করুক, খুব সিনসিয়ার হতে হবে। যদি সামান্য ত্রুটি করে তাহলে কিন্তু প্রবলেম হবে। বিশেষ করে এখানে নেমাটোডের অ্যাটাক বেশি, তারপর ব্যাকটেরিয়াল ব্লাইট, স্টেম বরার, পিনহোল বরার, এগুলো প্রচুর অ্যাটাক। আগে তো আমাদের এলাকায় ধান, গম, ভুট্টা এগুলো আবাদ হতো, কিন্তু এবার জীবনে প্রথম দেখলাম যে বিদেশি ফল আমাদের এই বাংলাদেশেও আবাদ হচ্ছে। এগুলা লাগাইছে সময় আমি এই বাগানে থাকি পড়ি, এই বাগান দেখাশোনা করি। খুব সুন্দর লাভজনক আবাদ। বৈদেশিক এই ফলের বাণিজ্যিক চাষাবাদে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। ব্যাপক সম্ভাবনাময় উচ্চমূল্য ফসল। এখানে প্রতিদিন অনেক লোক দর্শনার্থী আসে দেখার জন্য। এখানে কৃষি বিভাগ আমরা কারিগরি সহায়তা দিয়ে থাকতেছি। এটা কিভাবে এই এলাকায় সম্প্রসারণ করা যায়, কৃষি বিভাগ অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভারতের মুম্বাই থেকে প্রশিক্ষণ নিয়ে 3 বছর আগে আনার চাষ শুরু করেন নাদিম ও মনিরুজ্জামান। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন সোমবার অঙ্গরাজ্যটির অস্টিনে অবস্থিত একটি ডিপার্টমেন্টাল স্টোরের পার্কিং লটে
গোলাগুলির ঘটনাটি হয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও পরে অভিযান চালিয়ে আটক করা হয় অস্ত্রধারীকে। পুলিশ জানিয়েছে, এলোপাতাড়ি গুলি চালানোর পর পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে পালাতে সক্ষম হন আততায়ী। সেটি দুর্ঘটনায় পতিত হলে আরেকটি গাড়ি চুরি করেন 32 বছর বয়সী ওই ব্যক্তি। অস্টিনের দক্ষিণাঞ্চল থেকে আটক হওয়ার পর বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। এখনও জানা যায়নি হামলার কারণ। চলতি বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলাজনিত কারণে 9,000-এর বেশি মৃত্যু হয়েছে, যার মধ্যে 250-টির বেশি ম্যাস শুটিংয়ের ঘটনা। গোটা বিশ্বের সামনে গাজাবাসীদের দৈনন্দিন জীবনের প্রতিকূলতা তুলে ধরছেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ফিলিস্তিনি বাসেম আল হাবেল। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ করছেন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন আর নির্মমতার বাস্তব চিত্র। তার প্রকাশিত এসব ভিডিও দেখেন উপত্যকার ভেতর বাহিরের বহু মানুষ। বাসেমের ইচ্ছা, বিশ্বের বিভিন্ন প্রান্তের শ্রবণ প্রতিবন্ধীরাও যেন জানতে পারেন তাদের দুঃখ কষ্টের করুণ ইতিহাস। নেই কথা বলার সক্ষমতা, তবু গাজা উপত্যকায় প্রতিনিয়ত ঘটে চলা নৃশংসতার বাস্তব চিত্র তুলে ধরছেন গোটা বিশ্বের সামনে। বলছি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ফিলিস্তিনি ইনফ্লুয়েন্সার বাসেম আল হাবেলের কথা। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন আর চরম মানবতা বিরোধী কর্মকাণ্ড ক্যামেরায় ধারণ করেন তিনি। ধারাভাষ্য দেন সাইন ল্যাঙ্গুয়েজে। এরপর সেটি আপলোড করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি চান তার মতোই যারা কথা বলতে কিংবা শুনতে পান না তারাও যেন জানতে পারেন কি নির্মম গাজাবাসীদের দৈনন্দিন জীবন। আশা ছিল সাংবাদিক হব। আমি কিছু না করে বসে থাকতে কখনো চাইনি। আমি এই ভিডিওগুলোর মাধ্যমে যারা কথা বলতে ও শুনতে পায় না তাদের হয়ে আওয়াজ তুলতে চাই। আমি সারাদিন এদিক সেদিক ঘুরে ভিডিও ধারণ করি, এরপর তা প্রকাশ করি যাতে আমাদের দুঃখ কষ্টের খবর সারা বিশ্বে পৌঁছায় এবং আমাদের সাহায্যে তারা এগিয়ে আসে। যুদ্ধ শুরুর পর নিজের পরিবার নিয়ে এখন গাজা সিটির শরণার্থী শিবিরে বাস করছেন বাসেম। সারাদিন ধরে সংগ্রহ করা ভিডিওগুলো এই তাঁবুতে বসেই এডিট করেন তিনি। যুক্ত করেন আরবি আর ইংরেজি ধারাভাষ্য। বাসেমের এই দৈনন্দিন ভ্লগ দেখে উপকৃত হন বিশেষ চাহিদা সম্পন্ন বহু মানুষ। টিভিতে যেসব খবর প্রকাশিত হয় তা আমি বুঝতে পারি না, তবে বাসেম নামের এই ব্যক্তির ভিডিও আমি প্রতিনিয়ত দেখি, কারণ তিনি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে খবর পড়েন যা আমি বুঝতে পারি। বর্তমানে বাসেমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় 1.5 লাখ অনুসারী রয়েছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একের পর এক দেশ। সম্প্রতি এই তালিকায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার মতো G7 জোটভুক্ত দেশগুলো। এখন পর্যন্ত ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা 147টি, যা জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রগুলোর 4/3 তবুও ভাগ্যের পালা বদল হয়নি ফিলিস্তিনিদের। তাহলে কেন গুরুত্বপূর্ণ অন্য রাষ্ট্রের স্বীকৃতি? প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে 60,000-এরও বেশি গাজাবাসীর। এর মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের বিষয়টি। যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকায় নেমে আসে বিভীষিকা। এর ভয়াবহতা নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে। একে একে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় জামাইকা, বাহামা, নরওয়ে, স্পেন ও বেলজিয়াম সহ বেশ কয়েক দেশ। এসব রাষ্ট্রের প্রায় সবগুলোই দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে সামনে রেখে এ সিদ্ধান্ত জানায়। চলতি বছর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ঘোষণা দেয় G7 জোটভুক্ত বেশ কয়েকটি দেশ। প্রথম এ ঘোষণা আসে ফ্রান্সের তরফ থেকে, পরে একে একে ঘোষণা দেয় কানাডা, যুক্তরাজ্য ও মাল্টা। সবশেষ এ তালিকায় অন্তর্ভুক্ত হয় অস্ট্রেলিয়াও। শর্ত সাপেক্ষে এ রাষ্ট্রগুলো জাতিসংঘের সেপ্টেম্বর অধিবেশনে এ স্বীকৃতি প্রদান করবে। ফিলিস্তিনের নিজস্ব সীমানা বা সেনাবাহিনী কোনোটাই নেই। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক স্বীকৃতি অনেকাংশেই প্রতীকী। এর মাধ্যমে ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জোরদার হবে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত মোট 147টি দেশের স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন, যা জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রগুলোর 75% বা 4/3 ভাগ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।